আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্প ইসলামিক রিপাবলিককে নিশ্চিহ্ন করতে পারবেন না, খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অবিচ্ছেদ্য অংশ হল নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরান। ১৯৬৭ সালের পর প্রথমবার জেরুজালেম সীমানা বৃদ্ধির উদ্যোগ ইসরায়েলের। সুইডেনে হাইব্রিড হুমকি কার্যক্রম জোরদার করেছে রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্প ইসলামিক রিপাবলিককে নিশ্চিহ্ন করতে পারবেন না, খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট এক সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, ৪৭ বছরেও আমেরিকা ইসলামিক রিপাবলিককে নির্মূল করতে পারেনি। তিনি নিজ দেশের জনগণের কাছেই এ নিয়ে অভিযোগ করেছেন। ৪৭ বছরেও পারেনি, এটি ভালো স্বীকারোক্তি। আমি বলছি, আপনারা কখনোই এটা করতে পারবেন না। পূর্ব আজারবাইজান প্রদেশের বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ ১৯৭৮ সালের তাবরিজ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাবেশে খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে বারবার দম্ভুক্তির প্রতিক্রিয়ায় বলেন, তারা বলে আমাদের সামরিক শক্তি বিশ্বের সবচেয়ে শক্তিশালী, কিন্তু সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো এমন আঘাত পেতে পারে যে পরবর্তীতে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। ইরানের দিকে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক সেই অস্ত্র যা তাকে সাগরের তলদেশে ডুবিয়ে দিতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে হুমকি বা শর্তারোকার কথা বলা হয়, তার উদ্দেশ্য ইরানি জাতির ওপর প্রভাব ও আধিপত্য বিস্তার করা। তবে ইরানি জাতি তাদের ইসলামী ও শিয়া শিক্ষা সম্পর্কে সচেতন, তারা জানে কি করতে হবে। হুসেন ইবনে আলী আলাইহিসসালাম বলেছিলেন, আমার মতো ব্যক্তি ইয়াজিদের মতো কারো কাছে আনুগত্য স্বীকার করবে না। আমাদের মতো জাতি, যার এমন সংস্কৃতি, ইতিহাস ও বিশ্বাস রয়েছে, যারা আজ আমেরিকার ক্ষমতায় থাকা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের কাছে আনুগত্য স্বীকার করবে না। ইরানের পারমাণবিক বিষয় নিয়ে খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আন্তর্জাতিক কাঠামোর আওতায় স্বীকৃত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিধিবিধানেও এই অধিকার রয়েছে। এই অধিকার খর্বের জন্য বাহ্যিক চাপকে তিনি অযৌক্তিক আচরণ হিসেবে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অবিচ্ছেদ্য অংশ হল নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরান। জেনেভায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো পারমাণবিক চুক্তির অবিচ্ছেদ্য অংশ হল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। রাষ্ট্রীয় ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভিতে প্রচারিত এক ভিডিও বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, পারমাণবিক ইস্যুতে যে কোনো চুক্তির অংশ ও অবিচ্ছেদ্য উপাদান হল নিষেধাজ্ঞা প্রত্যাহার। এর আগে ফার্স বার্তা সংস্থা বাকাইর উদ্ধৃতি দিয়ে জানায়, নিষেধাজ্ঞা অপসারণ যে কোনো পারমাণবিক চুক্তির অবিচ্ছেদ্য অংশ। এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হতে পারে। খামেনি এক ভাষণে বলেন, আমরা সবসময় শুনছি যে তারা, যুক্তরাষ্ট্র, ইরানের দিকে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। একটি যুদ্ধজাহাজ নিঃসন্দেহে একটি বিপজ্জনক অস্ত্র, তবে সেটিকে ডুবিয়ে দিতে সক্ষম অস্ত্র আরও বিপজ্জনক। ১৯৬৭ সালের পর প্রথমবার জেরুজালেম সীমানা বৃদ্ধির উদ্যোগ ইসরায়েলের। ইসরায়েলি সরকার স্বাক্ষরিত একটি বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়িত হলে ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো জেরুজালেমের সীমানা দক্ষিণকৃত পশ্চিম তীরে সম্প্রসারিত হবে বলে দেশটির কয়েকটি বেসরকারি সংস্থা সতর্ক করেছে। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দক্ষিণ করে রেখেছে এবং পরে তা সংযুক্ত করে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে। ফেব্রুয়ারির শুরুর দিকে প্রকাশিত হলেও পরিকল্পনাটি সোমবার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত হয়। পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ জোরদারে ধাপে ধাপে নেওয়া পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক ক্ষোভ বাড়তে থাকার প্রেক্ষাপটে এই প্রস্তাব সামনে আসে। সমালোচকদের মতে, ইসরায়েলি কর্তৃপক্ষের এসব পদক্ষেপের লক্ষ্য হল ফিলিস্তিনি ভূখণ্ডের বাস্তবিক সংযুক্তিকরণ।
ইসরায়েলের নির্মাণ ও আবাসন মন্ত্রণালয়ের ঘোষিত পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরে জেরুজালেমের উত্তর-পূর্বে অবস্থিত গেভা বিনিয়ামিন বা আদাম বসতি পশ্চিমমুখী সম্প্রসারণ। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উন্নয়ন চুক্তির আওতায় বসতিটির জন্য প্রায় ২,৭৮০টি আবাসন ইউনিট নির্মাণ এবং প্রায় ১২০ মিলিয়ন ইসরায়েলি শেকেল, প্রায় $৩,৮৭,০০,০০০ বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। তবে যে এলাকায় উন্নয়ন কাজ হবে তা ২০০০ সালের শুরুর দিকে ইসরায়েল নির্মিত বিভাজন প্রাচীরের জেরুজালেম সংলগ্ন অংশে অবস্থিত, আর গেভা বিনিয়ামিন প্রাচীরের পশ্চিম তীর অংশে অবস্থিত, দুটির মধ্যে একটি সড়ক দ্বারা বিভক্ত। এক বিবৃতিতে ইসরায়েলি বসতি পর্যবেক্ষক সংস্থা পিস নাও জানায়, উন্নয়নাধীন এলাকা ও বসতির মধ্যে কোনো ভৌগোলিক বা কার্যগত সংযোগ থাকবে না। পিস নাওয়ের এক্সিকিউটিভ পরিচালক লিওর আমিহাই এএফপিকে বলেন, নতুন পাড়াটি জেরুজালেম শহরের অবিচ্ছেদ্য অংশ হবে। তিনি আরও বলেন, এর বিশেষ দিক হল এটি সরাসরি জেরুজালেমের সঙ্গে সংযুক্ত থাকবে, তবে সংযুক্ত ঘোষিত পৌরসীমার বাইরে থাকবে। সুইডেনে হাইব্রিড হুমকি কার্যক্রম জোরদার করেছে রাশিয়া। সুইডেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মঙ্গলবার এএফপিকে জানিয়েছেন, রাশিয়া তাদের হাইব্রিড হুমকি কার্যক্রম জোরদার করেছে এবং সুইডেনের আশপাশের এলাকায় আরও বড় ঝুঁকি নিতে প্রস্তুত বলে মনে হচ্ছে। সুইডেনের মিলিটারি ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিস MUST এর প্রধান থমাস নেলসন এএফপিকে বলেন, রাশিয়া কিছু ক্ষেত্রে আমাদের আশপাশে কর্মকাণ্ড জোরদার করেছে এবং উপস্থিতি বৃদ্ধি করেছে এবং হয়তো আরও বেশি ঝুঁকি নেওয়ার মানসিকতা নিয়ে। তিনি আরও বলেন, ইউক্রেন সহ অন্যান্য ক্ষেত্রে সফল হোক বা না হোক, মস্কো দুঃখজনকভাবে এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি মনে করেন। নিলসন বলেন, কখনো কখনো এক ধরনের হতাশা তৈরি হতে পারে, যেখানে লক্ষ্য অর্জনের জন্য আপনি আরও জোরালোভাবে এগিয়ে যান। অন্যদিকে তিনি বলেন, রাশিয়া যদি সফল হয় তাহলে সেটিও ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। সংস্থাটি মঙ্গলবার তাদের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করার সময় নিলসন এই মন্তব্য করেন। তিনি বলেন, বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে আগের বছরগুলোর মতোই সুইডেনের নিরাপত্তা পরিস্থিতি অব্যাহতভাবে অবনতির দিকে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সুইডেন ও ন্যাটোর জন্য প্রধান সামরিক হুমকি এবং শস্ত্রবাহিনীতে সম্পদ বাড়ানোর ফলে এই হুমকি আরও বাড়তে পারে। MUST প্রতিবেদনে উল্লেখ করে, ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত সম্পদের পাশাপাশি রাশিয়া বাল্টিক সাগর অঞ্চলে তার সক্ষমতা জোরদার করছে, কারণ অর্থনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই এটি রাশিয়ার জন্য অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রতিবেদনে আরও বলা হয়, বাল্টিক সাগর এলাকায় এই সামরিক সক্ষমতা বৃদ্ধি ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি, রুশ অর্থনীতি এবং চীনের সঙ্গে দেশটির সম্পর্কের ওপর গতি নির্ভর করবে।